নমস্কার। আজকে এক শ্রোতা বন্ধুরই প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি যে, বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার যে আজ্ঞাচক্র আছে সেটি পরিষ্কার হয়েছে? সবার কিন্তু আজ্ঞাচক্র পরিষ্কার থাকে না। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কন্ডিশন থেকে বুঝতে হয় যে তার আজ্ঞাচক্র কিরকম আছে। তো আজকে সেই একটি বিশেষ কিছু উদাহরণ বা বিশেষ কিছু পয়েন্টস ধরে ধরে যেরকম ভাবে বলা হয় সেইভাবে বলবো। আপনারা একটুখানি মেলাতে থাকুন যে আপনাদের আজ্ঞাচক্রের মধ্যে কি কি এখনো খামতি থেকে গেছে, আর কি কি ভাবে সেটাকে আরো সারাতে হবে বা ঠিক করতে হবে। ঠিক করতে হবে এটা পরে বলি, আজকে বরঞ্চ পয়েন্ট গুলো বলি যে কি পরিষ্কার আছে নাকি কিভাবে বুঝবেন। 1 নম্বর পয়েন্ট, যে ব্যক্তির আজ্ঞাচক্র পরিষ্কার থাকে সে ব্যক্তির কিন্তু জীবনে আর কোনোদিনও প্রশ্ন থাকবে না। যে ব্যক্তির আজ্ঞাচক্র একদম ক্রিস্টাল ক্লিয়ার, সে ব্যক্তির কাছে জন্ম কি মৃত্যু কি একদম পরিষ্কার। মানে এই যে দেখবেন সবাই জিজ্ঞাসা করে না সবার কাছে যে যায় বিভিন্ন গুরুর কাছে যে আমাকে বলে দিন ওটা, আমাকে বলে দিন সেটা। গুরুর কাছে এই জন্যই যায় কারণ গুরুর কাছে আজ্ঞাচক্র থাকে। গুরু তত্ত্বই হচ্ছে গিয়ে আজ্ঞাচক্র। এখান থেকেই বড় বড় জিনিসের গাইডেন্স আসে। এখান থেকেই আপনার জীবনের পথ প্রদর্শক বা পথ দর্শন করা এখানেই আছে। এখানেই জ্যোতি রয়েছে, এখানেই সেই আলো রয়েছে, এখানেই সেই গুরুতত্ত্ব বসে আছে। তো যার গুরুতত্ত্ব একবার অ্যাক্টিভ হয়ে যায় অর্থাৎ আজ্ঞাচক্র খুলে যায়, তার কিন্তু আর কোনো প্রশ্ন থাকে না। তার কারণ এই ব্যক্তি সেই জ্ঞানী ব্যক্তি হয় যে প্রকৃতির রহস্য ভেদ করা থেকে আরম্ভ করে জন্ম কি মৃত্যু কি সমস্ত কিছু পরিষ্কার। এবার সেকেন্ড পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, যে ব্যক্তির ইনার আই অর্থাৎ আজ্ঞাচক্র খোলা থাকে সে ব্যক্তির মন সর্বদা স্থির, ধীর এবং সাক্ষীভাবে থাকে। এবং এইভাবেই ওই ব্যক্তি অভ্যস্ত, কারণ যার অন্তর্চক্ষু খুলে যায় সে তার কি কি কমতি আছে, কি কি পাওয়ার আছে, কি কি খামতি আছে, কি কি দুর্বলতা রয়েছে সমস্ত কিছু সে বুঝতে পারে। তাই জন্য সে অত্যন্ত ধীর এবং স্থির, কোথায় কি করা উচিত সে সেটি খুব ভালোভাবে জানে, কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত। 2 নম্বর পয়েন্ট শেষ হলো। তৃতীয় নম্বর পয়েন্ট, এই ব্যক্তির কাছে অন্য জগতের যে এনার্জি আছে তাদের এনার্জির সাথে এই ব্যক্তির কিন্তু কানেকশন হয়ে যায় খুব ইজিলি। অন্য জগতের প্রাণীর সাথে নিজেকে সংযোগ করতে সমর্থ হয় এই ব্যক্তি। বহুদিন আগে, এটা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি শুনুন, হয়তো আপনারা হাসাহাসি করবেন কিন্তু আসল ব্যাপারটা সেটা নয়। এটা তো এরকম ধ্যান জপ করার সময় এরকম একটা মহিলাকে দেখতে পেতাম, যার এখনো দেখতে পাই, তার না পা নেই। অ্যাকচুয়ালি সে শাড়ি পরা থাকে এবং সে মাটি থেকে মানে ভূমি থেকে 3-4 ইঞ্চি ওপরে তার পা দেখা যায় না, সে এরকম ফ্লোট করে মানে ভেসে ভেসে সব জায়গাতে যায়। এখনো দেখা যায় জব ধ্যান করতে গেলে পরে সেই ব্যক্তিটি আসে, সেই মহিলা আসে, এসে চুপ করে দাঁড়িয়ে বাইরে থেকে দেখে যোগ ধ্যান করে বা দেখায় যেরকম করি সেরকম সে দেখে, অ্যাক্টিভিটি করি। আমি আমার মতন কাজ করি, সে তার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আবার কখনো কখনো পুরোটাই থাকে, আবার কখনো কখনো উনি গায়েব হয়ে যান। তো এরকম বিভিন্ন, এটা একটা এক্সাম্পল দিলাম। কে ওই মহিলা আমি আপনাদেরকে বলবো না এখানে, কারণ তার পরিচয় আমি রিভিল করতে বসিনি এখানে। শুধুমাত্র এইটুকু বোঝাতে চাইছি বিভিন্ন প্রাণীদের এনার্জির সাথে সংযোগ স্থাপন করে বা করা যায় এরূপ ব্যক্তির। এরকম অনেক উদাহরণ আছে। আমি জাস্ট একটা সামান্য নিজের ঘটনার উদাহরণ এই জন্য বললাম, নাহলে অনেকে হয়তো বিশ্বাস করবে না। জাস্ট সেইটুকু করবার জন্য বললাম, আদারওয়াইজ আমার কোনো ইন্টেনশন নেই কারো পরিচয় এখানে রিভিল করবার। নেক্সট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, পাস্ট লাইফ রিডিং। বর্তমানে যেটা অনেকে ফেস রিডিং হিসেবেও পরিচিত, যেটা পাস্ট লাইফ রিডিং, পিএলআর করে অনেকে, পাস্ট লাইফ রিডিং কে পিএলআর বলা হয়। এই সমস্ত ব্যক্তির কাছে এগুলো আসলে জল ভাত হয়ে যায়। সে সাবকনসিয়াস মাইন্ডে নিজে যেরকম ডুবতে পারে তেমনি অন্য ব্যক্তিকেও করাতে পারে। কিন্তু সেই সবাই যে পিএলআর এর পেছনে ছোটে না, আপনাদের একটা সতর্ক বার্তা বা সতর্ক বাণী করে দিই আপনাদেরকে এখন। যে ব্যক্তি আপনার পিএলআর করবে, অর্থাৎ যে ব্যক্তি পিএলআর করতে গেলে কি করতে হয়, আকাশিক রেকর্ড খুলতে হয়। আকাশিক রেকর্ড মানে আপনার আকাশিক রেকর্ডে যে সমস্ত তথ্য
পূর্বস্মৃতি জমা হয়ে রয়েছে, যে ব্যক্তি খুলবে পিএলআর, সেই ব্যক্তির সাথে কিন্তু আপনি সারা জীবনের মতন কিন্তু আপনি জড়িয়ে গেলেন জন্ম জন্মান্তরে, অ্যাটলিস্ট নেক্সট লাইফে। তাই পিএলআর করছেন যারা, যারা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, নিজে যদি নিজের পূর্বজন্মের স্মৃতি দেখতে পান, নিজের আজ্ঞাচক্র খুলে যায় কোনো সময়, সেটা আলাদা জিনিস, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু পিএলআর করতে যাবেন না। আমি আপনাদেরকে বলছি, যদি অন্য লোককে নিজেদের জীবনে জড়াতে চান তাহলে যান, মরুন, তাতে কিচ্ছু যায় আসে না আমার। কিন্তু পিএলআর যে ব্যক্তি আপনার আকাশিক রেকর্ড খুলবে, সে হতে পারে আপনার প্রেমেও পড়ে যেতে পারে, বা আপনার কোনো সংযোগ স্থাপন হতে পারে তার সাথে। সো বি ভেরি কেয়ারফুল। আমি বেশি পয়েন্ট অনেক আছে, আমার এসব বলে আমি সময় নষ্ট করব না, কারণ এগুলো আমার কাজ নয়, আর আমি করিও না। আই অনলি গো ফর অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স। আমি শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দিই, শুধু সেটার জন্য আমি লোকের সাথে যোগাযোগ করি। পিএলআর, ফেস রিডিং আমি করি, অরা রিডিং, এটা আপনাকে আপনাকে বলে আমি শেখাতে পারি, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু পিএলআর আমি করি না, পারলেও করি না, একদম মুখের উপরেই বললাম, কারণ আমি নিজের কর্ম খারাপ করতে চাই না একদমই। নেক্সট পয়েন্ট যেটা বলবো, 5 নম্বর পয়েন্ট, এইরূপ ব্যক্তির স্টেবিলিটি প্রচুর হয়, কারণ এইরূপ ব্যক্তির মূলাধার থেকে আজ্ঞাচক্রে যাওয়া পর্যন্ত সমস্ত যে ডাইমেনশন বা তলগুলো আছে সেগুলোকে পোড়াতে পোড়াতে সে এসেছে। তো সেই ব্যক্তির পাওয়ার নিয়ে কোনোদিনও চিন্তা করতে হবে না, সেই ব্যক্তির স্টেবিলিটি প্রচুর হয়। এই সমস্ত যারা পিলার টিলার করছে, তারা এখন তাদের পিছনে স্বার্থ লুকিয়ে থাকে কোনো না কোনো ভাবে। এইসব ব্যক্তি এসব দিয়ে বোঝানো যাবে না, তার স্টেবিলিটি প্রচুর, তার ফাউন্ডেশন ক্লিয়ার, তার মূলাধার যদি কারো যদি ক্রিস্টাল ক্লিয়ার রেড যদি না হয়, ক্রিস্টাল রেড একদম ট্রান্সপারেন্ট চকচকে রেড যদি না হয়, কেউ কোনোদিন আজ্ঞা চক্রতে গিয়ে স্থিত হতে পারবে না। তো মূলাধারের পরিষ্কার হওয়ার খুব জরুরি আছে, বুঝতে পেরেছেন? আশা করি এটা ক্লিয়ার আছে আপনাদের কাছে। তবেই সেই ব্যক্তি এই যে বাকি যে 5টা চক্র মাঝখানে আছে মূলাধার থেকে আপনার আজ্ঞা চক্রতে যেতে, তবে সে এই পঞ্চচক্র ভেদন করে গিয়ে সেই ষষ্ঠ চক্রতে গিয়ে মিলতে পারবে। তো যদি মূলাধার হচ্ছে ফাউন্ডেশন, বেস, আপনার বাড়ি তৈরি করতে গেলে প্রথমে তো ভিত খুব মজবুত হতে হয়, তো তা না হলে এটা সম্ভব না। 6 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। এইরূপ ব্যক্তির মনে হয় সহস্রারে পৌঁছানোর জন্য, টোটাল নাথিংনেসে যাওয়ার জন্য একটাই উপায় আছে, লাফিয়ে যাওয়া, আর কোনো পথ নেই। কারণ যারা আজ্ঞাচক্রে রয়েছে তারা খুব ভালো করে জানে যে আমাদের যে স্পাইনটা আছে সেটা মূলাধার থেকে উঠে এসে যে ষটচক্র অর্থাৎ আজ্ঞাচক্র পর্যন্ত এসছে, কিন্তু আজ্ঞাচক্র থেকে সহস্রার যাওয়ার কিন্তু আর কোনো উপায় নেই, জাস্ট একটা লাফ দিতে হবে, ছলাং। কারণ সহস্রার চক্র মাথা থেকে আরো 2-3 ইঞ্চি উপরে অবস্থিত, 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি উপরে অবস্থিত, অর্থাৎ শরীরের মধ্যে থাকলেও এটা ফিজিক্যাল বডির কিন্তু বাইরে, শরীরের আয়ামে অবস্থিত, শরীরের ঊর্জার মধ্যে অবস্থিত, কিন্তু ফিজিক্যাল বডির বাইরে। তো তাদের এখান থেকে ছালাং মানে ওই এক লাফে যেতে হবে। এবার ছালাংটা কি? ভক্তি, ডিভোশন, বুঝতে পেরেছেন? একদম যেখানে, যেটা একটা এজের উপর দিয়ে হাঁটছে, এবার বিশ্বাস করে সেই এজ থেকে, মানে যে 10তলা বাড়ির উপর থেকে তাকে লাফ দিতে হবে, তবে সে ব্যক্তি সহস্রারে যেতে পারে, যেটা আমাদের পরম ঠাকুর শ্রীরামকৃষ্ণ করেছিলেন। চুপ বসলেই একদম গায়েব, বসলেন গায়েব, একদম সহস্রারে চলে গেলেন। ওখানে এক্সট্যাসি রয়েছে, ব্লিসফুলনেস রয়েছে। আপনি শরীর বুদ্ধি থেকে উপরে উঠে যাবেন, শরীর আছে যে সেটাও খোঁজ লাগাতে পারবেন না। তবে এই যে বুদ্ধি দেখবেন, নদীর বড় বা সমুদ্রের বড় ঢেউ আসার আগে ছোট ছোট ঢেউগুলো দেখবেন, মানে পাড়ে, নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে আগে থেকে আসে, এটা জানান দেয় যে বড় ঢেউ কিন্তু আসছে, বড় ঢেউ কিন্তু পিছনে আছে। কিন্তু আজ্ঞা চক্রে যে ব্যক্তি আছে সে কিন্তু সহস্রার চক্রের হদিশ পায়। 7 নম্বর পয়েন্টে যাচ্ছে, 6 নম্বর কমপ্লিট। এইরূপ ব্যক্তি নন ফিজিক্যাল ডাইমেনশনের এনার্জিকে দেখতে পায়। নন ফিজিক্যাল মানে যেটা ফিজিক্যাল নয়, ফিজিক্যাল মানে জাগতিক, নন ফিজিক্যাল মানে হচ্ছে মহাজাগতিক। এবং ওই এন্টিটিটাও বুঝতে পারে যে এই ব্যক্তি তাদের শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফিল করতে পারছে। আপনার চারপাশে কেউ একটা অবয়ব রয়েছে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু এই ব্যক্তি যথেষ্ট পরিমাণে বুঝতে পারছে এবং দেখতেও পাচ্ছে যে ওই অবয়বটা আমার দিকে তাকিয়ে হাসছে, না আমাকে কিছু বলতে চাইছে, না কি করতে চাইছে। এরকমও দেখা গেছে সামনাসামনি, যে তার সামনেই তার বন্ধুকে বা তার বাড়ির লোককে আঁচড় দিয়ে চলে গেছে, এরকমও হয়। তার সামনেই ঘটেছে, তার সামনে পুরোটাই ঘটেছে, তাকে হয়তো কিছু করতে পারে না, কিন্তু পাশের লোককে দিক ক্ষতি করে দিয়ে বেরিয়ে যায়, এরকম ভাবে। ক্ষতি অ্যাটলিস্ট কিছুই করতে পারে না, সবাইকেই ঠিকঠাক মতন করে গাইড করে হ্যান্ডেল করা যায়। যাই হোক,
এসব বিষয় আমার ভেবে লাভ নেই। পরের পয়েন্টে যাই, 8 নম্বর পয়েন্ট, যেটা বলার জন্য আসা, যে কি কি লক্ষণ দেখে আপনাদের আজ্ঞাচক্র অ্যাক্টিভ আছে বা পরিষ্কার হয়েছে বুঝতে পারছেন, তার 8 নম্বর পয়েন্টটা বলি। এইরূপ ব্যক্তি মানসিকভাবে ভিতর থেকে সবসময় স্টেবল থাকে। এই ব্যক্তি ভেতর থেকে হেলানো খুব কঠিন। মন আজ্ঞাচক্রে যখন স্থিত হয়ে যায় তখন সে ব্যক্তি একদম স্থির হয়ে যায়। তাকে ভেতর থেকে নাড়ানো, এ বাইরের কে কি বলছে, কে কি খাচ্ছে, কে কি করছে, এসব কিচ্ছু দেখার দরকার থাকে না, সে দেখেও না। 9 নম্বর পয়েন্ট, এইরূপ ব্যক্তি দেহ বুদ্ধির বাইরে এক প্রকাণ্ড যে জগৎ আছে, যা দেহতে থেকে সম্ভব না, সেটা সবসময় রিয়েলাইজ করে। অর্থাৎ এইরূপ ব্যক্তি যাদের আজ্ঞাচক্র অ্যাক্টিভেট আছে, কেউ যদি কার আজ্ঞাচক্রকে একটু অ্যাক্সেস করতে পারে বাইরে, মোটামুটি 21 ইঞ্চি বাইরে, অর্থাৎ ভয়েড স্থানে, ফাঁকা জায়গা যদি অ্যাক্সেস করতে পারে, সে বুঝতে পারে যে তার দেহর বাইরে, অর্থাৎ দেহ বুদ্ধির বাইরেও এক প্রকাণ্ড জগৎ রয়েছে, একটা অন্য আয়াম রয়েছে, একটা অন্য ডাইমেনশন রয়েছে, যেটা এই দেহতে থেকে থেকে অ্যাক্সেস করা যায় না বা যাবে না। তাকে ওগুলোকে অ্যাক্সেস করতে গেলে তাকে সহস্রার চক্র হয়ে বাইরে বেরোতে হবে কিছুক্ষণের জন্য, শরীরের বাইরে। তবে সে মানে কনসিয়াসনেসকে বাইরে বার করতে হবে, গিয়ে তবে সে কিছু যার জায়গা অ্যাক্সেস করতে পারে। খুব উচ্চ কোটির যোগী না হলে এই জিনিসগুলো সচরাচর সম্ভব না। এগুলো অবশ্যই গুরুর সান্নিধ্যে থেকে, যে গুরু আছে তার সাথে থেকে সেগুলোকে যোগাযোগ করে তা সেগুলো করা উচিত বা প্র্যাকটিস করা উচিত। যদিও বা এগুলো ঈশ্বর মার্গের জন্য নয়, অ্যাকচুয়ালি সেলফ রিয়েলাইজেশনই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানে আপনি কে, কোথা থেকে এসেছেন, এগুলো জানাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, পরম ঠাকুর শ্রী রামকৃষ্ণকেও কিন্তু তার গুরু তোতাপুরি কিন্তু ওই আজ্ঞাচক্রের সাধনার কথাই বলেছিলেন, যার গল্প আপনারা মোটামুটি সবাই কম বেশি জানেন। এবার যে ব্যক্তি আজ্ঞাচক্রে থাকে সে কিন্তু সবকিছুকে অ্যাজ ইট ইজ দেখতে পায়। মানে আপনি বলছেন না এখানে তো কিছু নেই, কিন্তু হতে পারে এখানে অনেক কিছু আছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন না। কিন্তু যে ব্যক্তির আজ্ঞাচক্র খুলেছে, অর্থাৎ ইনার চক্ষু, অন্তর্চক্ষু খুলেছে, সেই অন্তর্চক্ষু দিয়ে সে সবকিছুকেই মোটামুটি কম বেশি দেখতে পায়। সেটা মানুষ ভেদের উপর নির্ভর করে। নেক্সট পয়েন্ট বলি, অনেক উচ্চ কোটির আত্মা তাই ঈশ্বরের আকার মূর্তি সাক্ষাৎ দর্শন দেয় এবং দৈববাণীরও হদিশ পায় এইরূপ ব্যক্তি। মানে পরে কি হবে, এই সমস্ত দৈববাণী বা ঈশ্বরের সাক্ষাৎ দর্শন করা, এই সমস্ত ব্রহ্মকোটির মানুষ, ঈশ্বরকোটির মানুষরা এরকম দর্শন পেয়ে থাকে। ঈশ্বরকোটির থেকেও বেশি যাদের আজ্ঞাচক্র খুলে গেছে, তারা ওই ব্রহ্মকোটিরই মানুষ। সবসময়, বেশিরভাগ সময়, ম্যাক্সিমাম টাইম ওই ধ্যানেই লীন থাকে। অফিস যাচ্ছে, কাচারি যাচ্ছে, বাইরে বসে আছে, আজ্ঞাচক্রে সাটিয়ে বসে আছে। যাই হোক, এবার হচ্ছে গিয়ে 11 নম্বর পয়েন্ট বলি, এইরূপ ব্যক্তি তার পূর্বের চিন্তা ভাবনাকে মেটাতে সক্ষম। অনেকে আছে না পুরনো স্মৃতি ভুলতে পারে না, এইরূপ ব্যক্তি কিন্তু সেই স্মৃতিকে ভুলতে সক্ষম। যেরকম যদি আপনি এটা করতে পারেন বা আপনার মধ্যে যদি এই ক্যালিবারটা থাকে বা এই সিদ্ধিটা থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার আজ্ঞাচক্র সাধারণের তুলনায় অনেক বেশি পরিষ্কার। পরের পয়েন্ট বলি, 13 নম্বর পয়েন্ট, এই ব্যক্তি তার লংজিভিটি কি, অর্থাৎ আয়ুকে ইচ্ছা মতো বাড়াতে এবং কমাতে সক্ষম। কেন জানেন? আমাদের বডিকে কে হোল্ড করে রাখে অ্যাকচুয়ালি? মূলাধার চক্র, পিতৃতত্ত্ব, এখান থেকে উৎপত্তি। অর্থাৎ যে আজ্ঞাচক্রে গেছে তার মূলাধার প্রচন্ড শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী। প্রচন্ড শক্তিশালী না হলে পরে সেই ব্যক্তি আজ্ঞাচক্রে যেতে পারতো না। এবার সবসময় তো আজ্ঞাচক্রে থাকে না, মানুষ নিচে নামে, কিন্তু মণিপুরের চক্রে নিচে নামে না। কিন্তু যার প্র্যাকটিস আছে সে চট করে আজ্ঞাচক্রে আবার ছালাং দিতে পারে। তো যার আপনার মূলাধার যার শক্তিশালী, পৃথ্বীতত্ত্ব দিয়ে আমাদের শরীরটা নির্মাণ করা হয়েছে, তো সেই ব্যক্তি এই লংজিভিটিটাকে ইচ্ছা মতন বাড়াতে পারে, আবার কমাতেও সক্ষম। কিন্তু কিন্তু এখানেও অনেক প্রকারভেদ আছে। বেশিরভাগ যারা আজ্ঞাচক্রে থাকে তারা সবকিছুকে ছেড়ে দেয় ম্যাক্সিমাম সময়, তারা প্রকৃতির বিরুদ্ধে যায় না। যেরকম শ্রীকৃষ্ণকেও দেখেছিলেন যে নিজের আয়ু কিন্তু উনি বাড়াতে পারতেন, ওই সমস্ত সামান্য তীর, সামান্য অভিশাপ ওনার কিচ্ছু ক্ষতি করতে পারতো না। কিন্তু কথা হচ্ছে উনি প্রকৃতির বিরুদ্ধাচরণ করেননি। তো এইরূপ ভালো ব্যক্তিরা কোনদিনও প্রকৃতির বিরুদ্ধে যায় না। তাদের যদি আয়ু 32 বছর পর্যন্তও থাকে, তারা 32 বছর অব্দি ভোগ করে তারা বেরিয়ে যায় এখান থেকে। তাদের অ্যাকচুয়ালি কিছু যায় আসে না, কারণ তারা জানে বডি মৃত্যু বলে কিছু হয় না, শুধুমাত্র এপার আর ওপার, আর কিছু নেই এই মাঝখানে। বেশি বকে বললাম, পরের পয়েন্টটা বলি। এইরূপ ব্যক্তি ধ্যানস্থ অবস্থায় বোঝে যে তারা কোনো এক আলোক রশ্মির, উজ্জ্বল আলোক রশ্মির মধ্যে বসে আছে এবং বাইরে থেকে তারা নিজের গোটা শরীরটাকে দেখতে পায়। বোঝা গেল? আশা করি বুঝতে পারলেন।
নেক্সট পয়েন্টটা বলি, এইরূপ ব্যক্তির কাছে পরবর্তী জন্ম ক্লিয়ার, চোখে দেখতে পায়, সেখানেও চয়েস থাকে কি করবে। অর্থাৎ যার চেতনা যত উপরে থাকে তার কাছে তত বেশি অপশন থাকে, তার কাছে তত বেশি চয়েস থাকে। বোঝা গেল, যার চেতনা যত বেশি উপরে থাকে তার কাছে কিন্তু ক্ষমতা, চয়েস সবচেয়ে বেশি থাকে। এটা তো মানবেন, যে ব্যক্তির কাছে সবচেয়ে বেশি পাওয়ার, অফিসের বস ম্যানেজার, তাদের কাছে খোলা ছুট অনেক বেশি থাকে। তো সেরকমও এই আপনার আধ্যাত্মিক জগতেও যাদের চক্র যত বেশি উপরে এবং ক্লিয়ার পরিস্ফুট থাকে তাদের চয়েস তত বেশি থাকে, অপশনও বেশি থাকে। নেক্সট পয়েন্ট বলি, এইরূপ ব্যক্তির পারসেপশন, অর্থাৎ বাংলা যাকে বলে অনুভূতি, একদম থিন এয়ারের মতন হয়। থিন এয়ার মানে একদম পাতলা হাওয়ার মতন। মানে যদি বাতাসও বয়ে যায়, এরূপ ব্যক্তি ফিল করে যে তাকে ভেদ করে, অর্থাৎ তার শরীরকে এপার ওপার হয়ে বাতাস ঢুকলো, বেরিয়ে গেল। বোঝাতে হয়তো ঠিক করে পারলাম না, যারা বুঝতে পেরেছেন তারা বুঝতে পারবেন। অর্থাৎ ট্রান্সপারেন্ট, মানে নিজের বডিকে এমন ভাবে মানে আপনার মানে পৌঁছে গিয়ে এমন মানে একদম পাতলা মানে একদম বাতাসের মতন হয়ে যায় যে বাতাস ভেতর থেকে এপার ওপার হলেও সে বুঝতে পারে। অর্থাৎ তার কোন শরীরের কিভাবে রক্ত চলাচল করছে, কোন নার্ভ কি অবস্থাতে রয়েছে, বিবেকানন্দ খুব ভালো পারতো বুঝতে। বিবেকানন্দ খুব খুব কনসিয়াস, ঊর্ধ্বতর চেতনার লোক ছিলেন। আমরা তাকে লোক বলি, কিন্তু অ্যাকচুয়ালি সে ভগবান। কারণ আমাদের চোখে তো সে এমন কিছু কাজ করেছে যেটা সাধারণ মানুষ করতে পারে না। এই যে ধরুন আমাদের শরীরে নার্ভের এন্ডিংস গুলো কিরকম আছে, কিরকম ভাবে চলাচল করছে, এগুলোর ফাংশনসটা কি, আপনার লিভার কিভাবে ফাংশনস করছে, এগুলোর সব হদিশ ওনার কাছে ছিল এবং উনি খুব ভালো মতন ভাবে জানতেন। ওনারও আজ্ঞাচক্র, সবসময় উনি রাজযোগ শিখিয়ে গেছিলেন, এমনি এমনি না। তারাই শেখাতে পারে যাদের আজ্ঞাচক্র খুব ক্লিয়ার থাকে। যাই হোক, সময় নষ্ট হচ্ছে। পরের পয়েন্ট, নিজের যখন আভা দেখতে পাবেন ক্রিস্টাল ব্লু, ক্রিস্টাল ব্লু মানে একদম পরিস্ফুট ব্লু বা সাদা, ক্রিস্টাল হোয়াইট অরা, এই সব ব্যক্তিরা সে সমস্ত উচ্চ মার্গের শ্রেণীতে পড়ে। এইরূপ ব্যক্তির কাছে গেলে পরে মানুষ মুক্তির হদিশ পায়, অর্থাৎ তার জীবনে কিভাবে চলা উচিত সে সমস্ত কিন্তু আপনি বুঝতে পারবেন যদি এইরূপ ব্যক্তির সান্নিধ্যে বা এরকম মাস্টারের কোনো সান্নিধ্যে আপনি কোনো সময় যান। নেক্সট পয়েন্ট বলি, নিজের চিন্তা ভাবনা বেশিরভাগ সময় এইরূপ ব্যক্তি নন ফিজিক্যাল ওয়ার্ল্ডে থাকে। অর্থাৎ মহাজাগতিক, জাগতিক নয়, জাগতিক মানে হচ্ছে আপনার ম্যাটেরিয়াল, কাল কি খাবেন, কাল কি খিচুড়ি খাবেন না কালকে বাতাসা খাবেন, এই সমস্ত চিন্তা এদের থাকে না রে ভাই। এদের চিন্তা অনেক 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 উপরের লেভেলের থাকে। নন মানে নন ফিজিক্যাল ওয়ার্ল্ড, মানে এখন বাবাজি মহারাজ কি করছে, তার অস্তিত্ব কিরকম, পৃথিবীতে কিরকম কসমিক এনার্জির এখন পরিবর্তন হয়েছে, এক আত্মা আসার কথা আছে। তো এই সমস্ত হদিশ, এই সমস্ত জায়গায় এদের মন পড়ে থাকে। এই সমস্ত জাগতিক ওয়ার্ল্ডে খুব কম থাকে। পরের পয়েন্ট বলি, এইরূপ ব্যক্তিরা টেলিপ্যাথি করা, অন্যের মনের ভাব বোঝা, সম্মোহন করা মানুষকে, এগুলোর খুব পারদর্শী হয়ে থাকে। কিন্তু যদি কেউ এগুলোর গাইডেড হয়ে বা মিসলিড হয়ে যদি কোনো কিছু করে তবে তার শক্তি হারাতেও পারে। এই সমস্ত ব্যক্তিরা কিন্তু, সজ্জন যারা ব্যক্তিরা আছে তারা এসব থেকে দূরে থাকেন। লোকের সাথে যোগাযোগ করা, লোকের সাথে পার্সোনালি দেখা করা, মিটিং করা, ফোনে ভ্যাজ ভ্যাজ করা, এগুলো থেকে তারা দূরেই থাকে। নেক্সট পয়েন্ট বলবো, এইরূপ ব্যক্তি অত্যন্ত উদার হয়, মহৎ হয়, লোককে ক্ষমা করতে জানে, কোনো রকম কুটকাচালি এদের পছন্দ নয়, ভিড়ে থাকে না, এই সমস্ত কোয়ালিটি তাদের মধ্যে থাকে। এইরূপ ব্যক্তিরা জগৎ সংসারে কোর যে সত্তা, অর্থাৎ যা কিছু নেই বলে আমরা জানি, যা শিব, তার সাথে কিন্তু সবসময় একত্র হয়ে থাকে, থাকতে ভালোবাসে এবং থাকেও। আর আলাদা হয়ে যায় এইসব সমাজের সকল্ড কালচার থেকে, সমাজের ভ্রান্ত ধারণা থেকে, মিথ্যাচার থেকে, সত্যি মিথ্যা যুক্তি তর্ক থেকে, সবকিছু থেকে এরা আলাদা থাকে। শুধু কোর যে সত্তা, মানে আমাদের ব্রহ্মাণ্ডের যে কোর সত্তা, অর্থাৎ নাথিংনেস, শুধু তার সাথে যোগাযোগ থাকে ম্যাক্সিমাম সময়। আর বাকি সব সমাজে কি কি হচ্ছে কি না হচ্ছে সব জায়গায় তাদের মন টেকে না। এরপরের পয়েন্ট হচ্ছে গিয়ে, জীবন কি, জীবনের উদ্দেশ্য কি, জীবনের শুরু কি, জীবনের শেষ কি, জীবনে কোথা থেকে এসেছি আর কোথায় যেতে হবে, এই সব ধারণা যেদিন ক্লিয়ার হয়ে যাবে, আপনার একদম পরিষ্কার হয়ে যাবে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, সেদিন বুঝবেন আজ্ঞাচক্র পরিষ্কার হতে শুরু করেছে। আজ্ঞাচক্র কি, এইসব মনের ভাব।
এইরূপ ব্যক্তিরা বেশিরভাগ সময় নো মাইন্ড স্টেটে থাকে। নো মাইন্ড স্টেট মানে এদের চিন্তা ভাবনার তরঙ্গ অত্যন্ত কম সাধারণ মানুষের তুলনায়। প্রেজেন্ট মুভমেন্টে থাকে বেশিরভাগ সময়। এই প্রেজেন্ট মুভমেন্টে থাকার ফলে যে সমস্ত ছোট ছোট জিনিস আশেপাশে হচ্ছে সেগুলো ধরা পড়ে যায় চট করে। পরের পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, আজ্ঞাচক্রে থাকা মানুষ তার যাবতীয় নিজের নিজের যে চক্র আছে সেগুলোর বাধা কাটিয়ে জিতেন্দ্রিয় হয়েছে। অর্থাৎ আজ্ঞাচক্রের নিচে যে সমস্ত চক্রগুলো আছে এই সমস্ত হার্ডেলসকে কাটিয়ে তবে সে উপরে উঠেছে। অর্থাৎ জিতেন্দ্রিয় ছাড়া, অর্থাৎ নিজের ইন্দ্রিয়ের উপর প্রচন্ড সংযমশীল না হলে পরে কোনো ব্যক্তি এরকম আজ্ঞাচক্রে এসে পৌঁছায় না। কারণ আপনার এনার্জি যদি নিচ থেকে রিলিজ হয়ে যায়, বেরিয়ে যায় সেক্স টেক্স করবার সময়, তাহলে আর আজ্ঞাচক্র আর কি করে খুলবে? আজ্ঞাচক্রকে খুলতে গেলে অনেক প্রেশার দরকার, অনেক ভেতর থেকে প্রেশার ক্রিয়েট। আজ্ঞাচক্র দুভাবে খোলে। এক হচ্ছে কি আপনার ভেতরে টোটাল ভ্যাকিউম, সেই ভ্যাকিউম এত ভ্যাকিউম যে এমনি ভেতর থেকে টকাস করে দরজা খুলে যাবে আজ্ঞাচক্র থেকে। আর নয়তো আপনার ভেতরে এত বেশি প্রেশার আছে, সেই প্রেশারের ঠেলায়ও আজ্ঞাচক্র বাইরের দিকে খুলে যাবে। নয় ভেতর দিকে টক করে খুলবে ভ্যাকিউমের ঠেলায়, আর নাহলে পরে প্রেশারের ঠেলায় বাইরের দিকে খুলে যাবে। তো এই দুটো কথা সবসময় মাথায় রাখবেন। এই জন্য এটা লাস্ট পয়েন্টে রেখেছি। আর তারপরে ব্যাপার হলো কি, এই যে ষষ্ঠ চক্র অর্থাৎ শেষ চক্র, মানে ষষ্ঠ চক্রের শেষ চক্র আজ্ঞাচক্র, এটাকে বাপ বলা হয়, সমস্ত চক্রের বাবা অর্থাৎ পিতা পরমেশ্বর। এই চক্রে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি নিজের চক্রগুলোকে ব্যালেন্স করতে তার ধ্যানে বসে জাস্ট 20 মিনিট সময় লাগবে, জাস্ট 20 মিনিট, এমনি সব অ্যালাইন্ড হয়ে যাবে। যাই হোক, সে তার সমস্ত এনার্জি সেন্টারকে এইভাবে সে ব্যালেন্স করতে সক্ষম। তার আজ্ঞাচক্রে তার অরা ক্লিয়ার করা, অরাতে কোনো ফুটো থাকলে পরে কালো কোনো অরার কোনো কালারে কোনো মিসম্যাচ থাকলে, ঠিক জিনিসপত্র না থাকলে, আরো কিছু পয়েন্ট ছিল বলার, যেরকম ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত হ্যান ত্যান এইসব কোনো কাজ করবে না। যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করবে তাকে ব্যাকফায়ার করে দেবে সে ব্যক্তি। শিবকে জানেন তো, কামদেব গেছিল ধ্যানস্থ অবস্থায় জ্বালাতে, তার কি অবস্থা হয়েছিল জানেন তো? পুড়িয়ে পুরো ছাই করে দিয়েছিল শিব মহাদেব। তো এই ব্যক্তির কাছে এই সমস্ত সব পুড়িয়ে ছাই করিয়ে দেবে একদম। এমন কিছু বলে দেবে বা আজ্ঞাচক্র থেকে এমন, ওদের ইমাজিনেশন এত বেশি পাওয়ারফুল, আপনাকে সে দেখলো যে সে মনে মনে ভাবছে আজ্ঞাচক্র থেকে, যা তার মাথা থেকে একটা বান এসে আপনাকে সে বিঁধে দিল, শেষ আপনি। কিন্তু ওটাই আপনার কাছে বান মারার সমান। ওই যে বান টান মারে না টুকটাক এই সমস্ত হ্যান ত্যান করে, এসব কিচ্ছু লাগবে না। মানসিক, জাস্ট মানসিক চালাবে, আপনি শেষ। দশমহাবিদ্যাই এদের কাছে থাকে সবসময়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা কনসালটেশন নিতে চান তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন। এবং সাধনা সংক্রান্ত কোনো বিষয়ের জন্য আমাকে সাধারণতভাবে ডিস্টার্ব করবেন না, তার কারণ এটাই আমি বলছি, এগুলো যা যা বললাম এগুলো সত্যিকারেরই নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলা এবং মানুষকে দেখে বলা, শিখে বলা, কোনো বই পড়া বিদ্যা নয়। কিন্তু এটুকু বুঝেছি যে এগুলো গুরুর সান্নিধ্যে না থেকে যদি এগুলো কেউ প্র্যাকটিস করে তবে কিন্তু যোগের অন্ধকার দিকও আছে। যেরকম নার্ভের ডিসঅর্ডার হয়ে যায়, পাগল হয়ে যাওয়া, এগুলো অনেক আমি দেখেছি, মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই সমস্ত কিন্তু কোনো ঐশ্বরিক কোনো ব্যক্তি বা কোনো গুরুর গাইডেন্স ছাড়া কিন্তু এগুলো প্র্যাকটিস করতে যাবেন না। ফোনে ফোনে গাইডেন্স এসব দেওয়া যায় না, এগুলো অনেক গুহ্য সাধনা। এর জন্য সবসময় কাছে থেকে গুরুর সান্নিধ্যে থেকে এগুলো শেখা উচিত। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। আজ আসি, ধন্যবাদ।